সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবরি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, কে নিচ্ছে কার ধৈর্যের পরীক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্ত্রীতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামাতে ইসলামী। আপনাকে স্বাগত জানাই। আছেন ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও আইনজীবী। আপনাকে স্বাগত এই আয়োজনে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাকে দিয়ে একটু শুরু করি। আমি শিরোনামগুলো পড়ছিলাম। কালকে আপনাদের একটি সমাবেশ রয়েছে, আপনাদের সহ 8টি দলের সমাবেশ, এবং সেখানে আপনারা এখন পর্যন্ত যে 5টি দাবি করেছেন সেটি নিয়ে আপনারা কালকে যদি আপনাদের দাবি পূরণ করা না হয় সেক্ষেত্রে আপনারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মূল যে দাবিটা সেটা আপনাদের হচ্ছে গণভোট। সেখানে এছাড়াও পিআর আছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি আছে। একটু জানতে চাইবো, গণভোট প্রশ্নে ঐক্যমত্য কমিশনে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। সরকার যে 7 দিন সময় দিয়েছিলেন সেটি শেষ হয়ে গেছে। এখন সরকার যেটি করবে, নিজে একটা সিদ্ধান্ত দেবে। এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে, জামাত ছাড়া বাকি সবগুলো দলই গণভোট প্রশ্নে নির্বাচনের দিন সেটি দিতে চাই। এমনকি সরকারের পক্ষ থেকেও এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। সেক্ষেত্রে আপনাদের আসলে কি করার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন, সম্মানিত দর্শকবৃন্দ, সকলের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আপনার শেষ পয়েন্টটা দিয়ে শুরু করতে চাই। জামাত ছাড়া বাকি সবাই, জামাত ছাড়া যদি বাকি সবাই, তাহলে আগামীকাল 8 দলের বিক্ষোভ কীভাবে হচ্ছে? তাহলে জামাত শুধু একা না। দেখেন, মানে আপনাদের সমমনাগুলো শুধু আপনাদের সঙ্গে না, সমমনা এখানে ঐক্যমত কমিশনে তাদের গণভোটের প্রশ্নে, তাদের নির্বাচনের দিন গণভোট হলে তাদের কোনো সমস্যা নেই। আজকে পর্যন্ত এনসিপি তাদের অবস্থান ক্লিয়ার করেনি। তারা কি গণভোট নির্বাচনের দিন চায় না আগে চায়, এটা এনসিপি আজকে পর্যন্ত ক্লিয়ার করে নাই। আমি আমার অনলাইন সোশ্যাল মিডিয়া যতগুলো আমি দেখেছি, দেখেন, নির্বাচন ইস্যুতে অথবা দেশের পুনর্গঠনে, রাজনৈতিক সংস্কারে ঐক্যমত কমিশনে 31 কিংবা 32 দল অংশগ্রহণ করে। এর মধ্যে 2/3 মেজরিটি% দলের গণভোটের পক্ষে অবস্থান, বেশিরভাগের অবস্থান, এবং নির্বাচনের আগে অবস্থান। কিন্তু নির্বাচনের আগে বেশিরভাগ দলের অবস্থান গণভোট প্রশ্নে। হ্যাঁ, কিন্তু আজকে আপনি তথ্য দিলেন অধিকাংশ দল, সেটা কোথেকে তথ্য দিলেন? যদি অধিকাংশ দল একমত হতো তাহলে 8 দল আজ আগামীকাল বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতো না। এখন গণভোটের বিষয়টা তো বিএনপি 3 মাস ধরে রাজি হয়নি। আজকে থেকে হিসাব করলে বিএনপি যখন গণভোটের বিষয়ে একমত প্রকাশ করেছে, অন্য বাকি বেশিরভাগ দল তার 3 মাস আগে গণভোটের ব্যাপারে ঐক্যমত কমিশনে তাদের প্রস্তাবনা দিয়েছে, তাদের কথা বলেছে তারা। কিন্তু বিএনপিকে রাজি করাতে গিয়ে, অথবা বিএনপি রাজি হতে হতে 3 মাস দেরি হয়ে গেল। এখানে আমরা একটা শুভঙ্কর ফাঁকি দেখতে পাচ্ছি। এটা বিএনপি একটা মানে রাজনৈতিক খেলা খেলছে। খেলাটা কি? খেলাটা হচ্ছে, যখন ঐক্যমত কমিশনে আলোচনা হলো, দলের প্রধানমন্ত্রী থাকবেন না, একজন দুইবারের বেশি কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এরকম মৌলিক অনেক পয়েন্টে বিএনপি একটু কালক্ষেপণ করে, মানে মেনে নেয়, কিন্তু এর মধ্যে 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, ঐক্যমত কমিশন যে আলোচনার টাইম পেরিয়ে যায়। এখনও তারা এই গেমটা খেলছে। এই গেম খেলে আমি তো মনে করি যে নির্বাচনকে আজকে প্রলম্বিত করার ক্ষেত্রে বিএনপির দায় এখানে সবচেয়ে বেশি। আরও 3 মাস আগে যদি বিএনপি একমত হয়ে যেত গণভোটের বিষয়ে, তাহলে আমরা মিনিমাম 2 মাস সময় পেতাম নির্বাচনের প্রস্তুতির জন্য। নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন 3 মাস সময় বাকি আছে, কিন্তু আমি যদি আরও 2 মাস সময় পেতাম, তাহলে 5 মাস একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সময় পেতাম, সুযোগ পেতাম। এই কালক্ষেপণ করে বিএনপি একদিকে নিজের পায়ে কুড়াল মারছে, আর একদিকে জনগণের ধৈর্যের পরীক্ষা, যেটা বলছেন, কারকে পরীক্ষা নিচ্ছে? জনগণ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জনগণ আজকে একটা ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর একটা নতুন বাংলাদেশ চায়, রিফর্ম চায়, সংস্কার চায়, এবং সেটা আইনি ভিত্তি চায়। কেন চায়? রাজনৈতিক দলগুলো কথা দিয়ে কথা রাখে না বলেই জনগণ তার আইনি ভিত্তি আগে রচনা করতে চায়। আজকে হচ্ছে নভেম্বরে 10 দিন চলে গেছে। জি, আপনারা নভেম্বরে গণভোট চাচ্ছেন, সেটি কতটুকু বাস্তব সেটি একটু জানতে চাইবো। আর আপনি বললেন যে 8টি দল চায়, মানে হচ্ছে বেশিরভাগ দলই গণভোট চায়। এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করেন। 8টা দল, সম্ভাবনা 8টা দল চাওয়া মানে কি বেশিরভাগ দল গণভোট এখন নির্বাচনের আগে চাচ্ছে, সেটি বুঝাই? আমি আপনার উপস্থাপনার পরিপ্রেক্ষিতে বললাম, যখন আপনি বলছেন যে তথ্য দিলেন, জামাত ছাড়া নির্দিষ্ট করে বলেছি বিএনপি, এমনকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যতটুকু তথ্য সেটা হচ্ছে নির্বাচনের দিনই আপনি বলছেন জামাত ছাড়া বাকি সব দল একমত। আপনি যখন এনসিপির কথা বলেছেন, এনসিপি কিন্তু এটি এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই, তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেনি, কিন্তু তাদের কিন্তু নির্বাচনের দিন গণভোট হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি বলছি, আপনি একটু বলবেন যে 20 দিনের মধ্যে গণভোটের বাস্তবতা কতটুকু আছে? আপনার আগের পয়েন্টে আসি। আপনি বলছেন যে 8 দল হলে কি অধিকাংশ দল হয়, আমি সেটা বলিনি।
আপনি যখন বলছেন আপনি বেশিরভাগ একটি দল দল, বলেছেন। আপনি যখন একটি দলের কথার পরিপ্রেক্ষিতে বলবেন, একটি দল শুধু একটি দল জামাতকে বলিনি, যদি আমি বোঝান। বলছি জামাতে ইসলামী। আপনাদের কথা বলেছি। আর না, না, আপনি আমাকে এটি একটু বলবেন না কাইন্ডলি ঠিক যে আছে, আমি আপনার কথাটা ক্লারিফাই করছি, কারণ নভেম্বরের দর্শক শুনছে তো। দর্শক আপনি যখন শুনছেন। শুরুতে বলছেন যে একটি দল মানে জামাত ইসলামী ছাড়া বাকি সকল দল একমত নির্বাচনের দিন গণভোট হওয়া, জি। আমি তার প্রতিবাদ করলাম যে কথাটা সঠিক নয়, কারণ 8টা দল নিয়ে তো আপনি আমরা বলেছেন আগে বিক্ষোভ বেশিরভাগ করছি। দল, 8টি এর দল হচ্ছে দ্বিতীয় পয়েন্টটিকে বেশিরভাগ বললাম, দল। দ্বিতীয় পয়েন্টটিকে আমি বললাম বেশিরভাগ দল চায় একদম, আমি নির্বাচনের সেটাই আগে বলেছি। হয়ে যাক। জি। দেখেন এখন আপনি বলছেন হ্যাঁ। যে নভেম্বরের আজকে 10 দিন 10 চলে দিন চলে যাচ্ছে, গেছে। 20 দিন সময় হাতে আছে। বাংলাদেশের 3টা গণভোটের ইতিহাস আছে, উদাহরণ আছে। যেদিন সিদ্ধান্ত হয়েছে তার থেকে 21 দিন, 27 দিন, 17 দিনে গণভোট হওয়ার রেওয়াজ বাংলাদেশে আছে। তাহলে আমার কাছে এখন 20 দিন সময় আছে। আমরা এটাও বলেছি ডিসেম্বরের এক সপ্তাহ নেওয়া যায়, তাহলে আমাকে আরো 27 দিন সময় আছে। 27 দিন সময় আছে। এই সময়ের মধ্যে অবশ্যই একটি গণভোট আয়োজন এবং করা সরকার সম্ভব। দুটি সিদ্ধান্ত দিতে পারবে। এক হচ্ছে আপনারা যেটা চাচ্ছেন নির্বাচনের আগে, অথবা হচ্ছে নির্বাচনের দিন। আমি যেটি বললাম যে এখন পর্যন্ত যতটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে বা সরকারের পক্ষ থেকে যতটুকু ইঙ্গিত আসছে সেটা হচ্ছে নির্বাচনের সময় গণভোট। সেক্ষেত্রে আপনাদের কি করার আছে? আমরা বলছি যে একটা রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে এবং নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেই সিদ্ধান্তটা আগে হয়ে যাওয়া উচিত। আপনি নির্বাচনের দিনে সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচন প্রক্রিয়া কোনভাবে হবে, দেশ কোন দিকে আগাবে। দেখেন আমরা ঝুঁকিটা কোথায় ফিল করছি। এত রক্তের বিনিময়ে যে জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লব যদি আপনি নির্বাচনের দিন দেন, বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, গতকালকেও নিহত হওয়ার ঘটনা ঘটেছে, আজকেও নিহত ঘটনা ঘটছে। বাংলাদেশের নির্বাচন যখন ক্ষমতা কেন্দ্রিক, সেখানে পাওয়ার পলিটিক্স ঘটে, সেখানে আপনি জুলাই সনদটাকে ঠেলে দিচ্ছেন কেন? কেন জুলাই সনদকে আপনি নির্বাচন দিন নিয়ে ঝুঁকিপূর্ণ ফেলে দিচ্ছেন? মানে আপনি জুলাই সনদটা চাচ্ছেন না, এটা আইনগত ভিত্তি চাচ্ছেন না, এটা তো বোঝা যায়। এই জন্য জামাত ইসলামী সহ আমরা, অনেক দল বলেন আর কম দল বলেন, আমরা বলছি জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হওয়ার পরে তারপরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এটা সুযোগ, টাইম ফ্রেম এখনো সরকার যা বলছে তার মধ্যে গণভোট হওয়া সম্ভব, জাতীয় নির্বাচন হওয়া সম্ভব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারি আপনার কাছে আসি। সেটা হচ্ছে দীর্ঘদিন পর দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা। নানান বিষয় এই মুহূর্তে আসলে কাজ করছে, কেননা নির্বাচন এখন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বিএনপির পক্ষ থেকে মাঠ গরম করার জন্য হলেও সবাই বলছে যে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য হলেও তারা 237টি আসনে তাদের নমিনেশন ঘোষণা করেছে, কিছুটা বাকি রেখেছে। জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। দেশের বাইরে থেকে বাংলাদেশের রাজনীতি কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক শ্রোতা এবং সহ আলোচকবৃন্দ, তাদেরকে শুভেচ্ছা। আমি দীর্ঘ 11 বছর বাংলাদেশের বাইরে ছিলাম, কারণ দীর্ঘদিন আমি জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, বাধ্য হয়েছিলাম দেশের বাইরে যেতে। সো 11 বছর পরে এসে আমি আমার নির্বাচনী এলাকা ঝালকাঠি 2 বিভিন্ন পথে প্রান্তরে, ঘাট, মাঠ, সব জায়গায় আমি গিয়েছি, স্কুল কলেজে। তো নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ, কারণ দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। সো মানুষের মধ্যে আলাদা একটা আমেজ আমি লক্ষ্য করেছি এবং সবাই নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক সেই সময় এই যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, আমার কাছে আমি দেখেছি যে এ নিয়ে তাদের আগ্রহটা কিন্তু ওই পরিমাণ নেই যেটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের আগ্রহ আছে। তারা চায় যে জাতীয় নির্বাচনটি অতি সত্বর হোক, তাদের নির্বাচিত প্রতিনিধির হাতে বাংলাদেশ পরিচালিত হোক। সেই সময়ে এই গণভোট নিয়ে যে নতুন যে খেলা শুরু হয়েছে, এটা সত্যি অনেক সংশয়ের সৃষ্টি করেছে। এই সংশয় যেমন হওয়ার কারণে বিএনপি অত্যন্ত দায়িত্বশীলতার সহিত তারা মনে করছে যে ঠিক আছে, বিশৃঙ্খলতা বা রাজনৈতিক বিভাজন থেকে যদি দূরে থাকা যায় এবং জাতীয় ঐক্য যদি বজায় থাকে এবং সৃষ্টি হয়, সেক্ষেত্রে গণভোটের প্রস্তাবে যে নির্বাচনের দিন একই সাথে গণভোট করার ব্যাপারে বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে গণভোট নিয়ে নির্বাচনের আগের ব্যাপারে কেন এত উৎসাহ এবং এত হুমকি ধুমকি। এটা আসলে বর্তমান এই সময়ে মানে বাংলাদেশ এটা নিতে কতটুকু প্রস্তুত, এটি নিয়ে আসলে আমার কাছে
একটু প্রশ্ন থেকেই যায়। কারণ বাংলাদেশের মানুষ চায় যে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে তাদের চিন্তা চেতনা, তাদের যে ম্যান্ডেট সেটা হবে, এবং যিনি নির্বাচিত হবেন তিনি বাংলাদেশের এই 5ই আগস্টে যে আমাদের যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে কিভাবে বাস্তবায়িত করবে সেই দায়িত্বটা তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে চায়। আর গণভোট যদি আগে হয় সেক্ষেত্রে 5 থেকে 6টি ইস্যু চলে আসবে, যে এই পরপর 2টি নির্বাচন করার জন্য বাংলাদেশের বর্তমান অবস্থায় প্রশাসন, নির্বাচন কমিশন প্রস্তুত আছে কিনা, যে পরিমাণ খরচ হবে, যে বাংলাদেশে যে একটা এক্সট্রা নির্বাচন করার জন্য এক্সট্রা যে অ্যারেঞ্জমেন্ট, এটার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা, যে সহিংসতা হবে সেই সহিংসতা মানে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত কিনা। শুধু তাই না, গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক যে বিভাজন তৈরি হবে সেই বিভাজন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু আলোচনার দাবি রাখে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে জাতীয় নির্বাচন প্রায়োরিটি সকলের কাছে, এটা শুধু বিএনপি না। আর আমার জামায়াত ইসলামের যে ভাই আলোচক বলেছেন যে অধিকাংশ দলের, আমি বলবো অধিকাংশ দল তো আসলে উনিই বলেছেন 31-32টা দল পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 8টি দল ওনাদের সাথে আছেন, তো এটা কন্ট্রাডিক্টরি। এটা আসলে এই অধিকাংশ দল 8টি দল দিয়ে বোঝায় না, কারণ অধিকাংশ দল এবং অধিকাংশ মানুষ চায় যে নির্বাচন হোক, এবং এই নির্বাচনকে কোনো ক্রমেই বানচাল করার কোনো অপচেষ্টা যদি বাংলাদেশে এই মুহূর্তে নেওয়া হয়, আমার মনে হয় জনগণ এটাকে ভালোভাবে নেবে না, এবং এর জন্য যারা দায়ী হবে তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে সেটা সবাই। ধন্যবাদ দর্শক, যেটি বলছিলাম যে আমাদের সঙ্গে আরো একজন অতিথি উপস্থিত হবেন এই মুহূর্তে, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। ভাইয়া স্বাগত জানাই আপনাকে, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই যে পারস্পরিক দোষারোপ, আমি এতক্ষণ দুজনের সাথে কথা বলছিলাম যে নির্বাচন আসলে সবাই বানচাল করতে চায়। জামাত বলে যে বিএনপি বানচাল করতে চায়, বিএনপি বলছে জামাত বানচাল করতে চায়, সরকার বলছে যে কোনো মূল্যই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। 7 দিন যেটি বেঁধে দেওয়া ছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে, সেটিও পার হয়ে যাচ্ছে। সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নেবে, সেই একটা সিদ্ধান্ত কোন দিকে যাবে সেটাও মোটামুটি আমরা সবাই জানি। পুরো পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলবেন। পরিস্থিতি বেশ ঘোলাটে, কারণ হচ্ছে সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা সব পক্ষকে খুশি করবে। আমি সব পক্ষ বলতে আসলে 2-3টা পক্ষ বোঝাই। মানে এই যে ভাইয়া, আমি শুনি নাই, সম্ভবত সংখ্যার কথা বলছেন, দলের সংখ্যা আসলে দিয়ে কি হয় সরদাসুদি যদি বলেই ফেলি আসলে, তাই না? আমরা সংখ্যাগরিষ্ঠতার কথা যখন বলি তখন আসলে জনসমর্থনের কথা বলি, আমরা যদি সংসদ নির্বাচন হয় কে কত সিটে জিতছে সেটার কথা বলি। সুতরাং কার কত দলীয় জোট আছে, তার সাথে কতজন আছে, এগুলো ম্যাটার করে না। এবং ঐক্যমত্য কমিশনে 30টার মতো দল আছে, বিএনপি আর এনডিএম ছাড়া আপার হাউসে আর কেউ নোট অফ ডিসেন্ট দেয় নাই, 28টা দেয় নাই, এটা বলে আসলে এটা হয় না। আমি পাল্টা একটা কথা যদি বলি, ধরুন একটা আইডিয়াল সিচুয়েশন, একটা গণপরিষদ হলো, 70 সালে গণপরিষদ কাম সংসদ একটা নির্বাচন হলো, ওই নির্বাচনে কে জিততো? ধরে নিলাম তর্কের খাতিরে, পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি জিততো, ধরে নিলাম। সেইখানে যদি আমরা একটা সংবিধান লিখতাম, আমরা আপার হাউস নিয়ে আলোচনা করতাম, আপার হাউস সবাই পাশ করে দিত যে আপার হাউস হবে। কিভাবে হবে? ডিবেট হতো, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন না পিআর, শেষে কি হতো? ভোটাভুটি হতো, তাই তো? যখন সবাই একমত হতে পারবে না, ওই ভোটে কে জিততো? বিএনপি জিততো। বিএনপি জিতে লোয়ার হাউসের রেশিওতে আপার হাউস হওয়াকে আমি লজিক্যাল মনে করি না, কিন্তু পার্লামেন্টে ওটাই পাস হতো, ওটাই গণভোটে যেত আসলে। তো বিএনপি এক দল সাথে অন্য সবাই মিলে অত লাভ হলো না। তো আমি এই জন্য বলছি, আপনি যখন 1 দল আর 32 দল 30 দল বলেন, এটা খুবই ইললজিক্যাল চিন্তা। কিন্তু যে কথাটা বলছিলাম, এখন সরকার যে কাজটা করতে যাচ্ছে, সরকার যদি একচ্ছত্রভাবে সিদ্ধান্ত দিয়ে দেয় দলগুলোর সাথে আরেকবার অন্তত না বসে, এটা ভুল হবে। আমি কিছুদিন আগে এভাবে বলছিলাম, সেটা হলো ডক্টর ইউনূস গর্তে আছেন, গর্তে পড়েছেন কেন? উনি নিজে কিন্তু আবার ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান। এই ঝামেলাটা বাঁধিয়েছে আসলে ঐক্যমত্য কমিশন, কারণ সে তার ফাইনালি সনদ বাস্তবায়নের যে রিপোর্ট দিয়েছে সেটা অনেক ক্ষেত্রেই ভিন্ন জায়গায় তারা সরে সেটা দিয়েছেন, ওটা আবার চেয়ার করছেন তিনি। কারণ গর্তে পড়ার পর বলা হয় যে ফার্স্ট রুল কি, মানে আপনি যদি গর্তে পড়ে যান আপনাকে কি করতে হবে প্রথম জানেন? সেটা হচ্ছে গর্তটা আর খুঁড়বেন না আপনি, মানে ওটা অলরেডি পড়েছে, ওটা খুঁড়ে আর গভীর করেন না, আপনি চেষ্টা করবেন বের হওয়ার জন্য। এখন মানে সরকার যদি একতরফাভাবে সিদ্ধান্ত একটা প্রজ্ঞাপনের মতো করে নিয়ে নেয়, এটা ক্রাইসিস বাড়াবে ফর শিওর। কারণ হচ্ছে মানে সংকটটা আসলে মূলত এই জায়গায়, সরকার নাকি এখন আমরা পত্রপত্রিকায় দেখছি সরকার গণভোটটা
নিয়ে যাবে নির্বাচনে। গণভোট নভেম্বরে জামাত চেয়েছে, লোয়ার হাউস পিআর চেয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রক্সি ওয়ার আমি মনে করি। এগুলো বলা হয়েছে কারণ জামাত বলবে আমি তো এই দুটো থেকে সরে এসেছি, বিএনপি তোমাকে একটা ছাড় দিতে হবে, তুমি আপার হাউসের পিআর মেনে নাও, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো আলোচনা না করে যদি আপনি ইম্পোজ করে দেন, আমার মনে হয় এটা আর মানে সংকটটাকে আরো বাড়িয়ে ফেলবে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনার কাছে আসি। আমার শিরোনামের একটি অংশে ছিল যে আপনারা কালকে যে সমাবেশ করতে যাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে দাবি আদায় না হলে আন্দোলনের কথা আপনারা বলছেন। নির্বাচনের আগে এমনিতেই বলা হচ্ছে যে এখন পর্যন্ত ঐক্যের বিষয়ে জুলাই সনদ বা জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যের বিষয়ে এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের নেতা, তিনি বলছেন যে ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ সংকটের মুখে পড়বে, এমনটা সরকার বলছে, বিএনপি বলছে। আপনারা কি এটি বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই ধরনের কোনো সংকট তৈরি হতে পারে, এবং আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেটি নির্বাচনকে একটা সংকটের মধ্যে ফেলছে কিনা? দেখেন, আমরা একটা নিষ্কণ্টক লেভেল প্লেইং ফিল্ড পরিবেশে নির্বাচনের জন্য আন্দোলনের কথা বলছি, জুলাই সনদের বাস্তবায়নের কথা বলছি। বাংলাদেশের বিগত সময়গুলোতে জনতর নির্বাচন, ভোট কেন্দ্র দখলের নির্বাচন, কালো টাকার নির্বাচন, এই সকল জায়গা থেকে মানুষকে একটা শঙ্কামুক্ত পরিবেশে নির্বাচন দেওয়া কিন্তু আমাদের জন্য জরুরি। জাকির ভাই যে কথা বললেন, তিনি এলাকায় যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, মানুষের মধ্যে নির্বাচনের ব্যাপারে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছেন। আমি আমার নিজ এলাকায় যাচ্ছি, কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই, আমি উৎসাহ উদ্দীপনার পাশাপাশি একটা শঙ্কা লক্ষ্য করছি। শঙ্কাটা কি? যে আগের মতো কেন্দ্র দখল হবে কিনা, আগের মতো গুন্ডাতন্ত্র চলবে কিনা। আমি যে গত পরশুদিন আমাকে একজন বৃদ্ধ বলছেন যে বাবা, এই আমি কি নির্ভয় ভোট দিতে পারবো, আমাদের জীবনের উপর কোনো হামলা আসবে না তো? আমি বললাম আপনি এটা কেন আশঙ্কা করছেন? তিনি বলছেন আগের মতো তো দেখতেছি এখনো গ্রুপে গ্রুপে সংঘর্ষ চলছে, এখনো মানে হত্যার ঘটনা শুনতেছি। তো মানুষকে 16 বছর 15 বছর মানুষ নির্বাচনী কেন্দ্রে যেতে পারে নাই, নিজের ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে। আপনি একটা নির্বাচন দিলেই তো হচ্ছে না। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেজন্য আমরা বলছি জুলাই সনদের আইনি ভিত্তিটা রচনা হওয়া খুব বেশি জরুরি। আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত না না আমি একটা জিনিস আপনার কাছে বুঝে নিতে চাই। জি জি বুঝে নেন, অসুবিধা নেই। জুলাই সনদের আইনি ভিত্তির গণভোট হবে হচ্ছে সংবিধান সংশোধনের 48টা বিষয়ে। জি, বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট থাকবে না, আমরা ধরে নিলাম নোট অফ ডিসেন্ট থাকবে না, ওইভাবেই গেল। ওটা আসলে করার চেষ্টা করা হচ্ছে কি, সরকার একটু খেয়াল করে জনগণ আগামী সংসদকে এই অ্যামেন্ডমেন্ট করার গাঠনিক ক্ষমতা দিচ্ছে কিনা। সো নির্বাচনের দিন হোক দরকার নাই, ভাইরা যেভাবে বলছেন নভেম্বরেই হয়ে গেল, এটা তো পরবর্তী সংবিধান ছাড়া কোথাও সংসদ ছাড়া উপায় নেই। সো এই অ্যাপ্রুভাল নভেম্বরে হয়ে যদি গণভোট পজিটিভ হয়, কিভাবে এটা সুষ্ঠু নির্বাচনকে সাহায্য করছে আমি একটু বুঝতে চাই। সেটি একটু বলুন। দেখেন, আমরা কোনোভাবে বলিনি যে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হলে সেটা পার্লামেন্টের উপরে ক্ষমতাপ্রাপ্ত হবে বা তার উপরে প্রাধান্য বিস্তার করবে। আমরা বলছি একটা নৈতিক ভিত্তি রচনা হবে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে জনগণ সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখে। কেন দেখে? রাজনীতিবিদরা তারা সরকারি দলে যাক কিংবা বিরোধী দলে যাক, তারা নির্বাচন আগে যে কথা বলে সে কথা রাখে না। বাংলাদেশে ঐতিহাসিকভাবে সংস্কার একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা তাদের জীবন দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন। তা আমরা সেই সুযোগটা কাজে লাগাবো না? রাষ্ট্র সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব না? জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের কিছু নীতির গতিপথের পরিবর্তন হবে, যেটা বাংলাদেশে আগে ছিল না। যেমন আগে একজন প্রধানমন্ত্রী বারবার হতে পারতেন, কিন্তু এখন বলা হচ্ছে একজন প্রধানমন্ত্রী হলে তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। কেন? সেগুলো অনেক ব্যাখ্যা আছে। ফেসিবাদতন্ত্র কায়েম হওয়ার যত পথ আছে সে পথগুলো রুদ্ধ হবে। তো ছাত্র জনতার রক্ত দেওয়ার মাধ্যমে যে জুলাই সনদটা তৈরি হলো, ভাই যে কথা বলছেন, আমি তর্কের খাতিরে সব যুক্তি এক পাশে রেখে আমি যদি বলি এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি রচনা হলে ক্ষতিটা কি, অসুবিধাটা কোথায়? আইনি ভিত্তি নিয়ে কারো সমস্যা নেই। না, আইনি ভিত্তিটা দিচ্ছে না তো, সমস্যা তো এখানে। আইনি ভিত্তিটা আপনি সংস্কারের কথা বলেন, কিন্তু এটা নির্বাচনের দিন হবে থাকুক, নাকি আগে হবে? এটা আইনি ভিত্তি রচনা হোক। যেমন ঐক্যমত কমিশন কি বলেছে, আইনি ভিত্তি নিয়ে কারা জুলাই দ্বিমত সনদ করছে? বাস্তবায়ন ঘোষণা হবে, গণভোট হবে। গণভোট নিয়ে কারা, মানে আইনি ভিত্তি নিয়ে কারা দ্বিমত করছে? আইনি ভিত্তি নিয়ে বিএনপি দ্বিমত করছে। বিএনপি চাচ্ছে না আইনি ভিত্তির। বিএনপি তো চাইলে তো এতদিন পর্যন্ত গণভোট হয়ে যেত। তো বিএনপি তো বলছে নির্বাচনের দিন তারা গণভোট চাচ্ছে, তাহলে কি তারা আইনি ভিত্তি চাচ্ছে না? আপনি একটু চোখান, আমি বলি, আমি একটু বলি, আরেকটু জনগণের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে যেমনটি বললেন, জাহিদ ভাই যেমনটি বললেন, আপনি যদি নভেম্বরেও গণভোটটা করেন, সেটার অ্যাপ্রুভালটা কখন হচ্ছে? সংসদ হবে। হ্যাঁ, তাহলে নির্বাচনের দিন যখন হচ্ছে তখন সেটা কখন হচ্ছে? একই সময় হচ্ছে, তাহলে বিএনপি চাচ্ছে না কিভাবে? না, বিএনপি চাচ্ছে না কি, দেখেন শুরুতে তো বিএনপি তো জুলাই সনদ হোক চায় নাই। একটা গণভোট অথবা আদেশ, একটা মানে সাংগঠনিক কি বলে এটাকে, সাংবিধানিক আদেশ, কোনো প্রক্রিয়ার মধ্যে বিএনপি রাজি হচ্ছিল না।
কিন্তু জনগণের নার্ভ বুঝে তারা 3 মাস পরে রাজি হলো। এই যে সময়টা ক্ষেপণ করলো, আমার নির্বাচনী প্রস্তুতিতে 2 মাসটা চলে গেল, এটা দায় কার? অবশ্যই বিএনপি যদি 2 মাস 3 মাস আগে রাজি হয়ে যেত, আমরা আরো প্রস্তুতি নিয়ে সামনে এগোতে পারতাম। একেবারে দেখেন আমরা কি জন্য বলছি, নির্বাচন আমার কথাটা একটু শুনেন, এরপর প্রশ্ন করেন। নির্বাচনের দিন আমরা গণভোট চাচ্ছি না কেন? ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণার পরে চট্টগ্রামে প্রার্থীর সাথে থাকা লোক গুলিতে নিহত হয়েছে, সংঘর্ষ হচ্ছে। একটা নির্বাচন ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচন, আর জুলাই সনদ জাতির কাঠামোর ঐক্যমতের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার বিষয়। সেক্ষেত্রে এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না। যদি গণভোট আলাদা হয় এক্ষেত্রে কোনো পরিবেশ তৈরি হবে না, কিন্তু নির্বাচনের দিন হলে নির্বাচনকে যারা ম্যানিপুলেট করতে চাইবে, ক্ষমতা দখল করতে চাইবে, নির্বাচন কখন হওয়া উচিত? আমরা তো আগে থেকে ফেব্রুয়ারিতে আপনারা চাচ্ছেন না, এটা কম সময় মনে করছেন আপনি? কোনটা? নির্বাচন, জাতীয় নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে, যেটা জামাত ইসলামের পক্ষ। এটা আপনি বলছেন যে প্রস্তুতি আর সময় আমাদের হাতে নেই, না আমি 3 মাসের মধ্যে গণভোটের পর সেই সময়টা আমরা পাবো না। প্রস্তুতির যে সময়টা আমি বেশি পেতাম সেটা বিএনপির কালক্ষেপণের কারণে কমে গেছে, কিন্তু আমরা এখন বিশ্বাস করি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা নভেম্বরের ভিতরে গণভোট দিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন। একটা কথা আপনাকে বলি, অর্থের যে কথাটা বলা হয়, দেখেন এখন ব্যালট বাক্স যদি আপনি গণভোটে যে ব্যালট বাক্স ব্যবহার করেন, এই একই ব্যালট বাক্স জাতীয় নির্বাচন ব্যবহার করতে পারবেন, ব্যালট বাক্সে আলাদা খরচ লাগবে না। কিন্তু আপনি যদি জাতীয় নির্বাচন ব্যালট বাক্স ব্যবহার করেন, আপনার ডাবল ব্যালট বাক্স লাগবে, তার খরচ বেশি হবে এখানে। এরপর হচ্ছে আপনি জাতীয় নির্বাচনের দিন করেন কিংবা আগে করেন, আপনাকে গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার ছাপাইতে হবে না, আপনার খরচ কিন্তু মিনিমাইজ হবে, অর্থাৎ কিছুটা বেশি হবে। জাতির বৃহত্তর স্বার্থে আগামীর বাংলাদেশের পথ নির্দেশের জন্য আপনি কিছুটা খরচ করবেন না? জি, অসংখ্য ধন্যবাদ। আমি জাহিদ ভাই, উনি যে ইয়াসিন আরাফাত ভাই যে পয়েন্টগুলো বললেন যে আগে নির্বাচন করলে কে কে সুবিধা হবে, এবং তিনি সেই সাথে বললেন যে কেন আসলে গণভোটটা আগেই দরকার, সেটার প্রেক্ষিতে আপনি কি বলবেন? এবং সেই সাথে তিনি বললেন যে গণভোট যদি আগে হয় তাহলে নির্বাচনে এখন আগে যে আমরা পরিস্থিতি দেখছি, এই যে অনেকগুলো খুনের ঘটনা, গতকালের একটা ঘটনা, আজকের ঘটনা, এবং কিছু অস্থির পরিস্থিতি দেখতে পাচ্ছি বাসে আগুন দিয়ে, এগুলো তখন আর হবে না। আপনি কি সেটি মনে করেন? আমি আসলে ঠিক কনভিন্সড না কেন এটা হবে, কেন এটা হবে না। আচ্ছা, ব্যয়ের কথা বলি। আচ্ছা, তার আগে বলে রাখি, নভেম্বরে গণভোট আসলে জামাতের মেইন ইস্যু না, আমি একদম কনফিডেন্ট এই ব্যাপারে। মানে এখন বলবেন জামাতকে বলেছে, উত্তর হচ্ছে না, কিন্তু তাই বলে তো পৃথিবীতে পলিটিক্যাল অ্যানালিস্ট বলে একটা কথা আছে, সবার মুখের কথাই যদি আমরা ধরে নেই তাহলে অ্যানালিসিসের তো জায়গা নাই। সারা দুনিয়াতে ডিসেম্বরের কথা বলছে, ডিসেম্বরের ফার্স্ট উইকের কথা বলছে, যেখানে হোক, মানে যে আগের কথা। ইনফ্যাক্ট ওনারা এটা কেন করছেন, ওই যে বলেছিলাম ওনারা চাপ তৈরি করছেন, গণভোট চাপ তৈরি করছেন, লোয়ার হাউস পিআর। আমি সত্যি মনে করি না জামাত মনে করেছে যে এই নির্বাচন লোয়ার হাউসে পিআর হতে পারে, আমি সত্যিই মনে করি না। কিন্তু এগুলো করছেন কেন, যে বললাম, পরে যখন সরকার আসবে, সরকার কি বলবে জানেন? আমি বলে দিচ্ছি, সরকার বলবে জামাত তো লোয়ার হাউস পিআর ছেড়ে দিয়েছে, গণভোট ওই দিন মেনে নিয়েছে, বিএনপি তুমি আপার হাউস পিআরটা মেনে নাও। জামাত তো দুটো মেনে নিয়েছে, এখন জামাত আর বিএনপির মধ্যেই তো ইন্টারাকশন মোটা লাগে। এই কারণে যাই হোক, তারপরে ভাই যে যুক্তি দিয়েছে, মানে ব্যালট পেপার দুটো লাগবে, ব্যালট পেপারের খরচ। আমি ঘটনাচক্রে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, মানে একটা নির্বাচনে সারা দেশে যে খরচ হয় ব্যালট পেপারের, মানে ব্যালট বাক্সের কথা বলছি, সেটার খরচ, পেপার তো লাগবেই, কিন্তু ব্যালট বাক্সের খরচ ওইটার 2-3%ও না। আমি এটা নিয়ে আমরা ইনফ্যাক্ট আমরা আমাদের এখান থেকে পরামর্শ দিয়েছি, আমাদের এই যে যাবতীয় যতজন দায়িত্ব পালন করে, আমাদের মূল খরচ হয় হচ্ছে আসলে তাদেরকে এক্সট্রা ভাতা দেওয়া হয়, এই যে হাজার হাজার কোটি টাকা শুনি। সো দুটো নির্বাচন করলে বরং খরচ বেড়ে যায়, ব্যালট বাক্স ইনফ্যাক্ট একই দিন আর না দিন, যুক্তি যেহেতু দিতে হচ্ছে। আমরা না বলছি আমাদের একটা জাতীয় নির্বাচন করার অবস্থাই নাই নির্বাচনের, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তা আপনি 3 মাসের মধ্যে দুটো নির্বাচন করার ক্ষমতা তার আছে, আপনি বলছেন আবার এটা। আসলে আপনি কি চাচ্ছেন জানেন? নভেম্বর বা ডিসেম্বরে এই নির্বাচন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে শুয়ে পড়বে, তারপর বলবে আরে ও তো এখন 6 মাস 1 বছর না গেলে আরেকটা নির্বাচন করতে পারবে না। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আমাদের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা আছে, তাদের মনোবলের সমস্যা আছে, তারা সব ফিরে পায় নাই। আমরা যাবতীয় শক্তি একত্র করে একটা জাতীয় নির্বাচন করতে পারবো, এবং ওই দিন খুব সোজা, আমরা 3টা ব্যালটে ভোট দেই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে। এখানে এদিন কিন্তু 2টো ব্যালট দেওয়া হবে হাতে, শুধু একটা গণভোটের ব্যালট আর একটা হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট। বাক্স ডাবল কিনতে হবে, অনেক বেশি টাকা খরচ হবে, তা মনে করছি না আমি, কিন্তু ব্যয়কেও প্রধান মনে করি না। ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত, জাতির স্বার্থে খরচ আমরা করতে হবে, কিন্তু আমাদের মূল সংকট হচ্ছে এই নির্বাচন যদি হয় তাহলে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। এবং একটা ইঙ্গিতও আছে, ভাইয়াদের নেতা জনাব তাহের কিছুদিন আগে নভেম্বরে যুক্তি দিতে গিয়ে বলছিলেন সংস্কার জরুরি, গণভোটকে সংস্কার করে ফেলতে হবে, নির্বাচন যদি পিছিয়ে যায় যাক, উনি বলেছেন ওটা পিছিয়ে গেলেও আগে হয়ে যেতে হবে। ওনার বক্তব্য হচ্ছে একই দিনে, আমি পড়ে শোনাবো, আমি ইনফ্যাক্ট কখনো কাউকে মিসকোট করি না, আমি পড়ে শোনাবো, যেহেতু আমি এগুলো নিয়ে প্রচুর কথা বলি, আমি আমার নিজের চ্যানেল আছে, টক শো এত করি,
আমি একদম পড়ে শোনাবো। মানে এই জিনিসটা কিছুদিন আগে ওনাদের একটু যোগ করি, গতকালই একটা শোতে ওনাদের হয়ে একজন সুপ্রিম কোর্টের লয়ার এসছেন, জনাব তাহের যে শ্রীরাধা দত্তকে বলছেন বাংলাদেশে শরিয়া কায়েম করবেন না তারা যদি ক্ষমতায় আসেন, তারা ৭১-এর জন্য ক্ষমা চেয়েছেন, উনি আমাকে চ্যালেঞ্জ করছেন আবার। মানে এটা একটা ওনাদের প্রবণতা দেখছি। তো আমি পড়ে শুনিয়েছি, আপনাকে আমি পড়ে শোনাবো, আপনি যখন আসবেন আমি পড়ে আসলেই শোনাবো, দর্শকদের জানা থাকা উচিত। তো উনি বলছেন একই দিনে না কেন, যুক্তি হচ্ছে নির্বাচন তো পিছিয়ে যেতে পারে, তাহলে গণভোট তো হইল না, বরং গণভোট আগে হয়ে যাওয়া দরকার, নির্বাচন পেছালে যায়। কারণ ওনার ভাষ্য মতে সংস্কার এবং গণভোটই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি তো দেখছি তাহলে এখানে তো একটা খেলা যদি মনে করে বিএনপি আছে, তো মনে করতেই পারে। সেজন্যই আমার মনে হয় একই দিনে হওয়া সব দিক থেকেই যৌক্তিক। জি, অসংখ্য ধন্যবাদ। জাকারি ভাই, আপনার কাছে একটু প্রবাসের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাইবো। পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের নিতে যাচ্ছে ইসি, এবং নিশ্চিতভাবে যেহেতু এটা প্রথমবার, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। নির্বাচন কমিশনে এমনটাই বলছে যে অন্তত 17 থেকে 20 দিন আগে তারা পোস্টাল ভোট পাঠিয়ে দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটা স্মুথ হবে, বা এটার মধ্যে চ্যালেঞ্জগুলো আসলেই কতটুকু চ্যালেঞ্জ আছে এই প্রবাসীদের ভোট নিয়ে, এবং রাজনীতিতে কি প্রভাব ফেলবে এটার? আপা, আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি গণভোট নিয়ে একটু জাস্টটা আমাদের ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, জাহিদ ভাইয়ের সাথে। সেটা হলো যে গণভোট কখন, এটা রেফারেন্ডামটা কখন দেওয়া হয়, পাঠানো হয়। এটা পাঠানো হয় যদি আর্টিকেল 142-তে আমরা দেখি, যেটা সম্প্রতি লাস্ট ইয়ারে হাইকোর্টের রায়ের মাধ্যমে এটা পঞ্চম সংশোধনীর যে গণভোট সেটা রিইনস্টেট হয়েছে। সেক্ষেত্রে যে পার্লামেন্টে আইন পাশ হওয়ার পরে সেটা রাষ্ট্রপতির কাছে যখন যাবে, রাষ্ট্রপতি সেটায় অ্যাপ্রুভ করবে কি করবে না সেটার ব্যাপারে তখন পাবলিকের কাছে যাবে। সো এখন এই যে অ্যাডভান্স যে গণভোট, এই জিনিসটাই তো টোটালি ডিফ্যাক্টো। আপনি গণভোট তখনই হবে যখন এটা পার্লামেন্টে পাশ হবে, পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি তখন এটাকে জনগণের কাছে পাঠাবে, এটা পাশ করবে কি করবে না। অতএব এই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাটা আরেকটু আলোচনা করার সুযোগ বোধহয় আছে। জাহিদ ভাই তার বিশ্বাসের জায়গা থেকে বলেছেন যে এটা আসলে জামাতের না, আমি অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে একমত। আমি জাহিদ ভাইয়ের সাথে একমত, কারণ কথা হলো এদেশে যতবার ভুল রাজনীতি হয়েছে, সেই ভুল রাজনীতিতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে জামাত ইসলাম সঠিক রাজনীতিটা করতে পারে নাই। এটা পারে নাই যার কারণে, যেমন এখন সবই ব্যক্তিগতভাবে আমার একটা মতামত যে এই আগামী নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে না, কারণ তারা গণহত্যাকারী। কোনো গণহত্যাকারীরই এই দেশে নির্বাচনে পার্টিসিপেট করা উচিত নয়। এখানে যেমন 5ই আগস্ট হয়েছে, এখানে 1971 আছে। স্ট্যান্ডার্ড যদি আপনি রাখেন আপনার কথার বা আপনার চিন্তার, এটা একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে যে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে। অতএব সেক্ষেত্রে সেম স্ট্যান্ডার্ডে আপনি কথা বলতে হবে। আমার পক্ষে গেলে আমি এক কথা বলবো, আবার যখন সময় চেঞ্জ হবে আমি আর এক কথা বলবো। এই দ্বিচারিতা বা এই দ্বিমুখী অবস্থান, এটা জাতি বিভ্রান্ত হয়ে যায়। এবং স্পেশালি আমি খুব শঙ্কায় থাকি যদি কোনো ইসলামিক দল, যাদেরকে দেখলেই মানুষ বিশ্বাস করতে চায়, তাদের কাছ থেকে যদি এভাবে মানে একটু ডাবল স্ট্যান্ডার্ডমূলক কথাবার্তা আসে, তখন মানুষ বিভ্রান্ত হওয়ার সুযোগটা থাকে। নাম্বার 1। নাম্বার 2, আপনি বলেছেন যে পোস্টাল ভোটের কথা। পোস্টাল ভোট অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং, কারণ কথা হলে এই মুহূর্তে বিদেশে, যদিও বিদেশে যারা লন্ডনে, আমেরিকা যারা আমরা বিদেশে থাকি, আমাদের পোস্টাল ভোট দিতে আমাদের অভ্যস্ততা আছে। যদি পোস্টাল ভোট প্রপারলি তারা যদি মানে কি বলে পাঠানো হয় তাদের অ্যাড্রেসে, বা তারা যদি কালেক্ট করার ওখানে আমাদের লোকাল এম্বাসিগুলো যদি প্রপারলি করে, সেক্ষেত্রে এটা সম্ভব। এটা কিন্তু অনেক বেশি অ্যারেঞ্জ করতে হবে এবং ওখানকার আমাদের এম্বাসিগুলোকে অনেক বেশি ইফেক্টিভ। এই ভোট কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের বা আমাদের যে নির্বাচন? না, আমাদের দেশে তো এটা ফার্স্ট, এটা আলটিমেটলি এটা অবশ্যই এটা প্রথম। বাট আমি আপনাকে একটা কথা বলবো, আমাদের বিদেশিরা, আমরা যতটুকু এই দেশের মানুষ দেশটাকে যতটুকু ভালোবাসে, আমার মনে হয় বিদেশিরা চেষ্টা করে এর চাইতে আরও বেশি ভালোবাসার। কারণ তারা কি পরিশ্রম করে, এবং পরিশ্রম আপনি মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা কিন্তু তাদের ওই কষ্টের টাকাটা আবার দেশে পাঠায় এবং তারা দেশটাকে ধারণ করে। অর্থাৎ তাদের অংশগ্রহণ সব জায়গায় থাকা উচিত, এবং তাদের ব্যাপারে আমি বলবো যে বাংলাদেশ তাদের প্রতি সুবিচার করতে পারে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। শেষ অংশে আছি। ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া একটি বিষয় উদ্ধৃত করেছেন, তিনি বিচার প্রশ্নে দ্বিচারিতার কথা বলছে। সেটা নিয়ে আসলে আপনারা কি বলতে চাইবেন? যে বিচার প্রশ্নে আপনারা যখন আওয়ামী লীগের বিচার চাচ্ছেন গণহত্যা প্রসঙ্গে, তখন আপনারা তো সেই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার অবস্থান তৈরি করতে পারেননি।
আমরা অবশ্যই অবস্থান পরিষ্কার তৈরি করেছি। আমরা এজেন্ডা ভিত্তিক আন্দোলন করছি, বিএনপি এজেন্ডা ভিত্তিক আন্দোলন করছে না। আমাদের অবস্থান ক্লিয়ার, পরিষ্কার। দ্বিচারিতার কথা উনি যেটা বলছেন, দেখেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিভিন্ন সময় বলেছে জামাত ইসলামী যুদ্ধাপরাধের সাথে জড়িত নয়, মিথ্যা প্রপাগান্ডা করে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম বহু রেকর্ড আছে। কিন্তু এখন যখন ওনাদের সাথে মিলছে না, জামাত ক্ষমতার প্রশ্ন অগ্রসর, তখন ওনারা দ্বিচারিতা বলছেন, আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আমাদের জাহিদুর রহমান ভাই তিনি যে কথা বলছেন যে উনি অ্যানালাইসিস করে দেখেছেন জামাত ইসলামের এজেন্ডা উদ্দেশ্য প্রণোদিত, মূল টার্গেট এটা না। ওনারা কি অ্যানালাইসিস করেন, জাহিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে উনি বলছেন শিবির একটা তো জিতবে না, সেখানে শিবির ভূমিধর বিজয় অর্জন করেছে। আচ্ছা দেখেন ওনারা অ্যানালাইসিস কি করেন জানেন, ওনারা দেশের জন্য অ্যানালাইসিস করেন, ওনারা দলের জন্য, বিএনপির জন্য অ্যানালাইসিস করেন, ওনারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অ্যানালাইসিস করেন না। ওনারা করেন ব্যক্তি স্বার্থ কোথায় আছে, এজেন্ডা ভিত্তিক অ্যানালাইসিস ওনারা করেন। ওনারা যদি অ্যানালাইসিস করতেন তাহলে আজকে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ওনারা কথা বলতেন। অসংখ্য ধন্যবাদ। ভুল রাজনীতির কথা বলেছেন। বিএনপি তার রাজনীতির ইতিহাসে যত শত ভুল করেছে তার কানাকুড়িও জামাত ইসলামী করে না। জাকারিয়া ভাই একদম 1 মিনিট সময় পাবো, আমি কোনো প্রশ্ন করছি না, আপনি কোনো উত্তর দিতে চাইবেন কিনা? জি, আমি শুধু আমার ভাই জামাত ইসলামের ওনার একটা কথাকে আমি সরাসরি ডিনাই করছি যে খালেদা জিয়া বলেছেন জামাত ইসলাম যুদ্ধাপরাধীর সাথে জড়িত নয়, এই কথাটি আসলে সত্য নয়। এটা একটি আমার মনে হয় বিভ্রান্তিমূলক কথাবার্তা। না না, এটা টোটালি জামায়াত ইসলাম এদেশে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী এ নিয়ে কোনো কথা আমার মনে হয় যে সরাসরি বলার বা এটাকে ডিফেন্ড করার কোনো সুযোগ আছে বলে আমি নাই। ইয়াসিন ভাই আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ, ইয়াসিন ভাই আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ সেই রেকর্ডটা প্রকাশ করা, পাবলিক করা। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে যেতে চাই। এটা মিসলিডিং, আমি বলবো যে এটা মানুষকে মিসলিডিং, এক চোখ দিয়ে রাজনীতি করেন, এক চোখ দিয়ে দেখা এটা না না, এটা আমি আপনাকে বলি বাংলাদেশে 1971 সালে যুদ্ধাপরাধী এটাকে অস্বীকার করা, এই দুঃসাহস আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলি 1971 এটাকে এই দুঃসাহস বাংলাদেশে জামাত ইসলাম এখন দেখা উচিত না। এটা মানুষের সামনে দুঃসাহস, এর জন্য অন্য ধরনের মানুষ কিন্তু তারা মানুষ ক্ষোভে ফুঁসে উঠবে এবং তখন আসলেই জাতি একটা বিপদে পড়ে যাবে, কারণ জামাত ইসলামকে তখন রক্ষা করা জাতির এই ক্ষোভ থেকে এটা আসলে কঠিন হয়ে যাবে। কারণ এই জাতীয় কথা সেই চেষ্টা করবে না, দেখেন আমি আপনাকে এটা খুব দুঃখজনক, এইটা খুব দুঃখজনক। প্রকাশ্যে মানুষ দেখছে পাথর মেরে মানুষ হত্যা করছে, জনগণের সামনে সেটা প্রমাণ আছে, এখন আপনি পিছনে যাওয়া দরকার আছে? না না না, এই যে আপনি গুলি করে কিভাবে হত্যা করছেন দেখেন, এগুলো বহু রেকর্ড আছে। আমার সময় একেবারে শেষ, আমি একটু জাহিদ ভাইয়ের কাছে যেতে চাই। জাহিদ ভাই একটু জিজ্ঞেস করি, এই যে সরকার 15 নভেম্বরের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে, অন্যদিকে কালকে জামাত তাদের যদি তারা আন্দোলনের কথা বলছেন, এটি নির্বাচনের উপর কি ধরনের আসলে প্রভাব ফেলবে? আমি একটু, আমাকে দুটো ইস্যু আছে। ভাই বললেন যে শিবির মানে কোথাও জিতবে না বলেছেন, আপনি বলেছিলেন সেটি তারা তিনি বলছেন। আমি এক সেকেন্ড, না 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 ভাই, আমি না এখন আমার ভিডিও শুনিয়ে দিতে পারবো, এখন তো দুনিয়াতে চুরির কোনো জায়গা নাই। একটু একটু না না, আপনি গায়ে জোরে কথা বলেন না, আমি একটু বলি, আমি একটু বলি বলবেন। সবকিছুর পরও ভোট দেবে না, সবকিছুর পর আমার কাছে একদম ডকুমেন্ট আছে, শিবির জিতবে, কেন জিতবে সেটারও ব্যাখ্যা আছে। আমার যে জিনিসটা মিসলিড করে, আমি ঢাকা ভার্সিটি ডাকসুর নির্বাচনের আগের দিন শিবিরকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। দুই জিনিস, একদম দুটো কিন্তু দুই জিনিস। আপনি ধরুন জামাত যদি ক্ষমতায় নাও যায়, জামাত কি তার জনগণকে বলবে না আমাকে ভোট দাও বা ওকে ভোট দিও না? শিবির বা আইডেন্টিটি পলিটিক্সের প্রতি আমার শক্ত দ্বিমত আছে। আমি বিজেপির রাজনীতিও ডিফাই করি, আমি ট্রাম্পের রাজনীতিও ডিফাই করি, আমি এসব রাজনীতি পছন্দ করি না। এটা একটা জেনারেল ব্যাপার, আমি ওই আহ্বান জানিয়েছি, এটা জানিয়েছি পরিষ্কার। শিবির জিতবে সেটাও বলেছি, যেটা হয় নাই আমি পরে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি মার্জিনটা এত হবে সেটা বুঝি নেই, এটা আমি স্বীকার করেছি যে বিরাট মার্জিন, বিশেষ করে সাদিব কায়েম এত ভোট বা অন্যরাও যে মার্জিনে জিতেছেন এটা আমি মনে করি, সেটা বলেছি। জনাব তাহের সম্পর্কে যেটা বলছিলাম, যুগান্তর 30 অক্টোবর, এখানে হেডলাইন হচ্ছে জাতীয় নির্বাচন পেছালেও আগে গণভোট। তিনি বলছেন তারা চান নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, তবে জাতীয় নির্বাচন পেছালেও আগে গণভোট। আমি পড়ি, প্লিজ, এগুলো না যে কেউ খুঁজে নিতে পারে। যুগান্তর 30 নভেম্বর, যে কেউ মিলিয়ে নেবেন। এবার কোট আনকোট বলছি, না 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 আমি বলছি, না 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 আমি বলছি, আমাকে একটু বলতে দেন না, আমি পড়ে শোনাচ্ছি। উনি বলছেন সাধারণ নির্বাচন সঠিক সময়ে হবে, এটা আশা প্রকাশ করছেন, তবে নির্বাচন আসতে যদি নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেল, জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোট। মানে হলো নির্বাচন, এটাই বলতে চাইছি, নির্বাচন পেছাক,
আমার গণভোট করে আগে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। যদিও নির্বাচন পিছিয়ে গেলে যদি কিন্তু কথাকে আপনি না, এভাবে সেই- মানে সার্টিফাই করতে পারেন না। আমিও বাংলা খানিকটা বুঝি, আমিও বাংলা খানিক ফেব্রুয়ারির একটু বলি। নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ জোর দিয়ে আমি কথা আপনার কথা সময় ডিস্টার্ব করি না, আপনারা দুজন কথা ঠিক আছে, বলেছেন, ঠিক আছে, হ্যাঁ, আর বাংলা খানিকটা আমরাও বুঝি, আর আমি আমার কথার যদি ভুল হয় দর্শকরা বিবেচনা করবেন। আপনি যেটা বলছেন 15 তারিখের কথা এবং সেটাকে কেন্দ্র করে এখন রাস্তায় নামা, আমরা খেয়াল করছি রাস্তায় নামানামি নিয়ে কিন্তু এখন বাসে আগুন হচ্ছে, ককটেল হচ্ছে। জামাতের এটার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না আমার কাছে। কারণ হলো সরকারের সাথে তো আলোচনা হচ্ছে, সরকারের সাথে তাদের যথেষ্ট যোগাযোগ আছে। জামাত কি এখন এমন কোনো দল যে একেবারে অস্পৃশ্য হয়ে আছে, সরকার ডাকে না, কথা বলে না? যা যা করার সবই করবে, সব যোগাযোগ আছে। এমনকি সরকার নাকি ইনফর্মালি সবার সাথে আন্দোলনের কথা বলছে। হুমকিটা আসলে কিসের জন্য? আমি জানি না, কিন্তু আমি এটুকু অ্যাটলিস্ট বলতে পারি 13 তারিখ যখন আওয়ামী লীগ কর্মসূচি ডাকছে, তখন আমার মনে হয় একটা সেন্সিবল রাজনৈতিক দল হিসেবে জামায়াতের এটা সরিয়ে ফেলা উচিত ছিল। কারণ কিছু নাশকতা তো আমরা অলরেডি দেখছি। আমরা আওয়ামী লীগকে বলছিলাম ও কিছু পারবে না, কিন্তু কিছু কিছু কাজ তো শুরু করেছে। সেই কারণে আমার কাছে মনে হয় অন্তত তাদের এই কর্মসূচিটাকে আওয়ামী লীগ তাদের কোনো না কোনোভাবে ব্যবহার করার চেষ্টা অসংখ্য করতে ধন্যবাদ পারে। আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।